একটা স্পর্শকাতর ফোন আলাপ আমি আপনাদেরকে শোনাতে চাচ্ছি। তো যার জন্য যে জিনিসগুলো বলছি, এখন তো সবাই তো ইউনুস সাহেবকে তেল মারতেছে। আওয়ামী লীগের গালি দেওয়া তো খুব সহজ একটা বিষয়। তখন আসলে আমরা আরো ভয়াবহ বিপদের দিকে এগুচ্ছি। দল হিসাবে আমরা কোনো প্রতিশোধ নেব না। দল হিসাবে আমাদের উপরে যা করা হয়েছে, এই জুলুম শব্দ বলতে আমার কষ্ট লাগে, যা করা হয়েছে আমরা আল্লাহর রাস্তায় তা ক্ষমা করে দিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনার মধ্যে রিয়াদ ফারুকী দর্শক আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে সবাই ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কি বিষয় নিয়ে কথা বলবো। দর্শক, আজকে যে বিষয় নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাই বিষয়টা আর বেশি বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তা আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আমি মূল আলোচনা চলে যাচ্ছি। তার আগে আপনাদেরকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের ফারুকী অনলাইন ইউটিউব চ্যানেলটিতে অ্যাকাউন্ট আছে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, আমাদের চ্যানেলের সাথে থাকুন, দেখতে ভালো লাগে, ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। আর বেশি কথা না বলে আমরা একটা ভিডিও ফুটেজের মাধ্যমে একটু বিস্তারিত স্পর্শকাতর ফোন আলাপ আমি আপনাদেরকে শোনাতে চাচ্ছি। তো যার জন্য যে জিনিসগুলো বলছি, এখন তো সবাই তো ইউনুস সাহেবকে তেল মারতেছে। আওয়ামী লীগের গালি দেওয়া তো খুব সহজ একটা বিষয়। তখন আসলে আমরা আরো ভয়াবহ বিপদের দিকে এগুচ্ছি। মনে করেন যে বিরাজনীতিকরণ, এখন যে জিনিসটা হচ্ছে এটা হলো বিরাজনীতিকরণ। এখন আওয়ামী লীগের শেষ করা হয়েছে, ঠিক আছে? জি, শেষ করা হয়েছে। এখন জামাতকে পচানো হবে, তারপরে বিএনপিকে শেষ করা হবে, এরপরে রাজনীতির পুরো অঙ্গনটা শূন্যতা বিরাজ করবে। বুঝতে পারছেন? তখন এনিথিং মাইট হ্যাপেন, যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটে যেতে পারে। বুঝতে পারছেন? জি জি। তো এই ফোন আলাপটা ফেসবুকে ইতিমধ্যে ভাইরাল। আমি সেই ভাইরাল ফোন আলাপটাই শোনাচ্ছি যে ডক্টর ইউনূসের সরকার বিএনপি এবং জামায়াত নিয়ে গোলাম মাওলা রনির যেই ভাইরাল ফোন আলাপ, যেটা এই মুহূর্তে ডক্টর ইউনূসের সরকারের জন্য খুবই বড় একটা বিপদ ডেকে আনবে। পাবলিক যদি এটাতে বিশ্বাস করে তাহলে এখানে নানান ঘটনা ঘটতে পারে। তবে আপনারা একটু শিওর করেন যে এটা গোলাম মোল্লা রনির ভয়েস নাকি অন্য কারো, বাট আমার কাছে মনে হয়েছে 98% এটা ওনারই ভয়েস। এখন যার সাথে কথা বলছিলেন তিনি সম্ভবত কোন একটা ইসলামিক দলের একজন লিডার। গত 5ই আগস্টের আগ পর্যন্ত গোলাম মোল্লা রনির যে বক্তব্য ছিল সেগুলো ছিল এক ধাঁচের। যখন 5ই আগস্ট হলো, দু একদিন ভালোই ছিল। যখন ডক্টর ইউনূস সাহেব তিনি ক্ষমতায় বসলেন, তারপর আমরা দেখলাম যে বিভিন্ন জায়গা থেকে ডক্টর ইউনূস সাহেব অনেক রাজনৈতিক দলের বা অনেক বিশিষ্ট জনদের সাথে কথা বলেছেন, তার ওইখানে ডেকেছেন। এর পরপরই উপদেষ্টা নিয়োগ হয়ে গেল। তখনই আমরা দেখলাম যে গোলাম মোল্লা রনি সাহেব তিনি তার অবস্থান পরিবর্তন করেছেন। আপাতমস্তক বা প্রকৃতপক্ষে তার এই মুহূর্তে প্রত্যেকটা ভিডিও, প্রত্যেকটা বক্তব্য সেটা ডক্টর ইউনূসের সরকারকে অসহিষ্ণু করে তুলবে। পাশাপাশি বিএনপির জন্য অনেকটা নেগেটিভ বক্তব্য আসছে, কারণ তিনি বিএনপির অনেক বিষয় সামনে তুলে ধরে আনছেন। এখন বাংলাদেশের কালচারে এটাকে বিপদই বলা হয়। কেন? এটা আমরা হজম করতে পারি না। ধরেন গোলাম মোল্লা রনি এখন বিএনপির লোক রাইট নাও, তাই না? বিএনপি থেকে একটা নির্বাচন করছেন, এখন তিনি বিএনপি নিয়ে কথা বলে বিএনপির সমালোচনা করলে তার জন্য সমস্যা। আবার তার কথা হবে যে প্রতিদিন ভালো ভালো কথা হবে, বাট গোলাম মোল্লা রনির তো আবার সত্য কথা বলারও কিছু রোগ আছে। এই ফোন আলাপটার মূল যেটা ইস্যু, যে 111 সরকারের সময় আপনাদের খেয়াল থাকার কথা যে -2 ফর্মুলা ছিল, বিএনপি এবং আওয়ামী লীগকে রাজনীতি থেকে সরিয়ে দিতে হবে। এজ এ রেজাল্ট তৎকালীন সময়ে আওয়ামী লীগের সভানেত্রী বা বিএনপির যিনি সভানেত্রী আছেন তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল। আর দীর্ঘ 1 থেকে 2 বছরের মধ্যে আর্মি সরকার, তৎকালীন সময় মঈনুদ্দিনের যে সরকার ছিল, এটাকে ব্যালেন্স করতে পারে নাই। দিন শেষে সেফ এক্সিট কারা দিবে? তো যতটুকু আমরা শুনছি বেগম খালেদা জিয়া তিনি এটার পক্ষে ছিলেন না, আওয়ামী লীগ এটার পক্ষে ছিল, যার কারণে আওয়ামী লীগের হাতে ক্ষমতা বুঝিয়ে দিয়ে সেফ এক্সিট নিয়ে গেছে। এখন ডক্টর ইউনূস আবারও ঠিক একই প্ল্যান করছেন। তার মাথায় হচ্ছে আওয়ামী লীগ তো ভ্যানিশ, জামাতকে পচানো হবে, বিএনপিকে অস্তিত্ববিহীন করে দেওয়া হবে। আর এই হিসাবে তিনার যে বিভিন্ন বক্তব্য বা ফোন আলাপ, সেখানে একটা জিনিস তিনি যেটা ভবিষ্যৎবাণী করছেন 10% কিন্তু মিলে যায়। কোন 10% মিলে যায়? যেমন তিনি যেটা বলছেন যে ইউনূস সরকার যদি বেশি দিন ক্ষমতাটা ধরে রাখে সেটা বিএনপির জন্য ঝামেলা। কেন ঝামেলা? ওই যে আমি বলছি না যে এই মুহূর্তে সারা বাংলাদেশে বিএনপির নামধারী 5% কর্মী আছে, এটা আওয়ামী লীগের মধ্যে আছে, ছিল, এমনকি এই সংখ্যাটা 5 থেকে আওয়ামী লীগের 95 হয়ে গেছিল, যার কারণে আওয়ামী লীগের এই পরিণতি। বিএনপিতে এখন 5% আছে। এরা কারা? লুটপাটকারী। আওয়ামী লীগের বিভিন্ন অনেক মানুষের বাড়িঘর এরা হানা দিছে, টাকা পয়সা নিয়ে গেছে, ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে দখল করছে, ভাঙচুর করছে। এখন আবার আওয়ামী লীগ নাই, রাস্তায় এরাই নেমে গেছে চাঁদাবাজি করতে, এলাকার ভিতরে মামলা হামলার খেলা শুরু করে দিছে। এই 5% লোকের অ্যাক্টিভিটিস সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম
টেলিভিশন স্ট্রিমিং মিডিয়ার মাধ্যমে মানুষের সামনে চলে আসছে, যার কারণে বেগম খালেদা জিও ট্রলের শিকার হচ্ছেন। আওয়ামী লীগ বিএনপিকে মুদ্রার এক পিঠ মানে এপিট ওপিট বলে জনগণ সোশ্যাল মিডিয়াতে কিন্তু তারা একটা রিয়াকশন দেখাচ্ছেন। এই অ্যাঙ্গেলে জামাত ভালো অবস্থানে আছে। তো রনি এই কথাগুলো বিভিন্ন সময় বলছেন যে এগুলোতে হবে কি, যে ইউনূস সাহেবের সরকার যদি 1 বছর ক্ষমতায় থাকে তো বিএনপির নেতারা হাইকমান্ড যেই কন্ট্রোলিং করা ট্রাই করছেন সেটা গ্রাস লেভেলে নেতাকর্মীরা পাত্তা দিচ্ছে না, আর যার কারণে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস তারা ঘটাচ্ছে, মানুষের কাছে এগুলো চলে আসতেছে। বিএনপি হাইকমান্ড নানানভাবে ট্রাই করছে এটাকে স্টপ করার জন্য, সত্য। তো অনেক জায়গায় তারা ব্যর্থ হচ্ছে, আর এগুলোতে মানুষের কাছে অনেক ধরনের নেগেটিভ ইমেজ ক্রিয়েট হচ্ছে বিএনপির। এভাবে চলতে থাকলে আগামী 6 মাস পরে বিএনপির অস্তিত্ব আসলেই জনগণের কাছে বিপদে পড়বে, এটাও কিন্তু সত্য। তবে নির্বাচন হবে কিনা, এখন তিনার যে বক্তব্য গোলাম মোল্লা রনির, তার বক্তব্য শুনে তো মনে হয় যে নির্বাচনই হবে না। এখন জামাতকে কিভাবে পচানো হবে সেটাও আমি জানি না, বিএনপি কে কিভাবে মাটিতে মিশানো হবে, এটার জন্য যে 5% নেতাকর্মী, এটা সংখ্যা বাড়তে থাকলে মানুষের কাছে এটা মাটিতে মিশা যাবে, এটাও বাস্তব। তখন একটা নির্বাচনের মাধ্যমে এখানে আসলে কাকে ক্ষমতায় আনানো হবে। তবে আর্মি সরকার ক্ষমতায় বসবে না, আমরা আমাদের সেনাবাহিনীর যতটুকু ভূমিকা দেখছি বা বিভিন্ন অ্যাক্টিভিটিস দেখছি। ডক্টর ইউনূসের কথা শুনেও মনে হয় নাই যে তিনি আসলে রাষ্ট্র ক্ষমতাকে কুক্ষিগত করবেন, বা তার জায়গা থেকে তিনি যে লেভেলের মানুষ বা ওয়ার্ল্ড ওয়াইড তার যে ফেস ভ্যালু, সেখানে তিনি আসলে নতুন কইরা ভবিষ্যতে কোনো কিছু করবেন ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য, এটাও আমার মনে হয় না। তাহলে গোলাম মোল্লা রনি আসলে কি বোঝাইতে চাচ্ছেন? জনমনে বিভ্রান্তি ছড়াতে চাচ্ছেন ডক্টর ইউনূসের সরকারকে আনস্টেবল করার জন্য, নাকি আসলে তার যে অ্যানালাইসিস এটা আসলে সত্য? এখানে নতুন কোন তো কার্যক্রম একটা হবে যেটা নিয়ে আমরা হয়তো এখনো কল্পনাও করতেছি না। তিনি আবার যথেষ্ট অলি আল্লাহ টাইপের মানুষ, তবে তিনাকে নিয়ে মানুষের মন্তব্য গিরগিটির মতন রং বদলান, ক্ষমতার কাছাকাছি থাকতে চান। কেউ বলছেন যে তিনি উপদেষ্টা হইলে ভালো হইতো, তিনি উপদেষ্টা হওয়ার জন্যই অনেক চেষ্টা করছেন যে তাকে ডক্টর ইউনূস ডাকুক। একসময় আওয়ামী লীগেরটা খাইছেন, আবার সে আওয়ামী লীগের পাতে হাঁকছেন, আবার যখন তিনি বিএনপিরটা খাইলেন এখন বিএনপির পাতে হাঁকছেন, আবার ইউনূস সাহেব নিয়ে এখন তিনি যে হাগাহাগি করছেন। তো সকল কিছু মিলে মানে মিশ্র প্রতিক্রিয়া আছে। অনেকে মানে বলেন, দেখেন আমি আসলে উনি গোলাম মোল্লা রনি বাংলাদেশে যেই সকল মানুষগুলা রাজনীতি নিয়ে অ্যানালাইসিস করে যথেষ্ট প্রজ্ঞাবান একজন মানুষ, কিন্তু হঠাৎ করে আমার কাছে মনে হচ্ছে তিনার বক্তব্যগুলা সামঞ্জস্যবিহীন। মানে কি বলেন আমি তো বুঝি না, এত ছোট মানুষ, তো আপনারা যারা বিচক্ষণ আছেন নিশ্চয়ই বুঝছেন। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। দল হিসাবে আমরা কোনো প্রতিশোধ নেব না। দল হিসাবে আমাদের উপরে যা করা হয়েছে, এই জুলুম শব্দ বলতে আমার কষ্ট লাগে, যা করা হয়েছে আমরা আল্লাহর রাস্তায় তা ক্ষমা করে দিলাম। আমাদের এই প্রিয় দেশে যারাই জন্মগ্রহণ করবে, তিনি যে ধর্মেরই হন, যে দলই সমর্থন করুন কিংবা নির্দলীয় হন, তিনি দেশের একজন গর্বিত মর্যাদাবান নাগরিক, এবং সকল নাগরিককে তার অধিকার সংবিধান এবং রাষ্ট্র যা দিয়েছে করুণা হিসেবে নয়, তার অধিকার হিসেবে তাকে দিতে হবে। আমরা 15.5 বৎসর আপনাদের সামনে খোলা মনে খোলা পরিবেশে আমরা হাজির হতে পারিনি বলে দুঃখ প্রকাশ করছি। আমি কাউকে দায়ী করব না, আমি ছোট মানুষ, ছোট একটি পরিবার থেকে আপনাদের সামনে এসে হাজির হয়েছি। আমার পারিবারিক শিক্ষা হচ্ছে শুধু মানুষ নয়, আল্লাহর সমস্ত সৃষ্টিকে সম্মান করো। মানুষটা সৃষ্টির মধ্যে সেরা, এই জন্য মানুষকে সম্মান করা আমাদের দায়িত্ব। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে ব্যক্তি কিংবা জাতি পিছন নিয়ে কামড়া কামড়ি করে সে পিছনে পড়ে থাকবে, আর যারা চায় যে আমরা এগিয়ে যাই তাদেরকে ফরওয়ার্ড লুক করতে হবে, সামনে দেখতে হবে। এই জন্য আসুন পচা পিছনটাকে পিছনে ফেলে দেই, এইটা নিয়ে আর চর্চা না করি। এখন জাতি হিসাবে ঐক্যবদ্ধভাবে সামনে কিভাবে আমরা আগাবো, আমরা সেই রোডম্যাপ তৈরি করি সবাই মিলে। এখানে জাতির সকল স্তম্ভের হাতগুলোকে জাতীয় স্বার্থে এক জায়গায় আসতেই হবে, এই জায়গায় কোনো বিভাজন চলবে না। একটা জাতি যখন ঐক্যবদ্ধ থাকে গোটা বিশ্ব তাদেরকে সম্মান করতে বাধ্য হয়, আর জাতিটা যখন বিভক্ত হয়ে পড়ে তখন তাদের মাথার উপর সবাই মাতব্বরি করে, এবং এতে ওই জাতির শুধু ক্ষতির পরিমাণ বাড়ে, জাতি লাভবান হয় না। আজকে বড় প্রয়োজন আমাদের রক্ষের। আমরা অতীতে যদি বিভক্ত হয়েই থাকি দল ধর্মের ভিত্তিতে, ট্রাইবস এবং বিভিন্ন কাস্টের ভিত্তিতে, আমি বলবো যে এগুলো আমরা ভুলে যাই। আমাদের এই প্রিয় দেশে যারাই জন্মগ্রহণ করবে, তিনি যে ধর্মেরই হন, যে দলই সমর্থন করুন কিংবা নির্দলীয় হন, তিনি দেশের একজন গর্বিত মর্যাদাবান নাগরিক, এবং সকল নাগরিককে তার অধিকার
সংবিধান এবং রাষ্ট্র যা দিয়েছে করুণা হিসেবে নয়, তার অধিকার হিসেবে তাকে দিতে হবে। তবে হিংসার রাজনীতির অবসান অবশ্যই চাই, প্রতিশোধের রাজনীতির অবসান চাই। অনেকে বলেছেন আপনারা মাফ করে দিচ্ছেন কেন, তাহলে যারা পারপিট্রেটর তারা তো তাদের পাওনাটা পেল না। আপনি কোনটা চাচ্ছেন মানুষের জন্য? আপনি কি তার ধ্বংস চাচ্ছেন না তার সংশোধন চাচ্ছেন? যদি ধ্বংস চান তাকে নিয়ে যান যেখানে ইচ্ছা, আপনি টেনে নিয়ে যান। আর তার যদি আপনি সংশোধন চান এবং একটা সংশোধিত হাত হিসাবে তিনিও সমাজে কোনো অবদান রাখুন, সেটা যদি চান তাহলে তাকে সংশোধনের জন্য জায়গাটা তৈরি করে দিতে হবে। ওই জায়গায় হিংসার কোনো জায়গা নেই, এখানে উদারতার প্রশ্ন। তবে আমরা বলেছি হ্যাঁ, কোনো ভিকটিম কিংবা ভিকটিম ফ্যামিলি তারা যদি সুনির্দিষ্ট অপরাধের প্রতিকার চেয়ে আইনের আশ্রয় নেয়, আমরা তাদেরকেও সাহায্য করব, এটা আমাদের দায়িত্ব। কিন্তু দল হিসাবে আমাদের উপরে যা করা হয়েছে, এই জুলুম শব্দ বলতে আমার কষ্ট লাগে, যা করা হয়েছে আমরা আল্লাহর রাস্তায় তা ক্ষমা করে। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আর এই বিষয়টা নিয়ে আপনার প্রতিক্রিয়া বা আপনার মন্তব্যটা দ্রুত কমেন্টে জানিয়ে ফেলেন। দেখা হবে না কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেলটিতে নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন নিশ্চয়ই। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।